আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা দেখব যে বোটানি বোটানি তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তারা বোটানি কোন বই থেকে পড়বা এবং কিভাবে পড়বা। তোমাদের জন্য প্রথম কথা হচ্ছে তোমরা যদি পারো তোমাদের বোটানি বইটা হাসান স্যারের বই মানে সাধারণত পড়া হয় আর কি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এখন পর্যন্ত। তো তোমরা যদি পারো সবচেয়ে ভালো হয় যে তোমরা হাসান স্যারের বাংলা যে বইটা বোটানির সেই বইটা থেকে তোমরা প্রিপারেশন নিবা, যারা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থী আসো বা পরীক্ষা দিবা ইংলিশ ভার্সন থেকে। এটা সবচেয়ে ভালো হয়। কিন্তু তোমরা যেহেতু একটা দীর্ঘ সময় ইংলিশ টার্মস এসব পড়ছো, তো বাংলা টার্মগুলো তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আ উন্মেষ কিংবা রেটিনা তারা কি করছে যে হাসান স্যারের যে বইটা আছে, বায়োলজি ফার্স্ট পেপার বোটানির, সেই বইয়ের একটা ট্রান্সলেটেড ভার্সন বের করছে। তো তোমরা সেই ট্রান্সলেটেড ভার্সনটা পড়তে পারো। তো আমার কাছে আজকে উন্মেষের যে ট্রান্সলেটেড ভার্সন সেই বইটা আছে। আমি এই বইটা অনুসারে তোমাদের আজকে সেল বায়োকেমিস্ট্রি কিংবা 3rd চ্যাপ্টার বোটানির সেটা নিয়ে আজকে একটু কথা বলব, একটু একটা ক্লাস নিব। তো তোমাদের সাধারণত এই মানে কি বলে হাসান স্যারের বইটাই তোমাদের পড়তে হবে। সমস্যা নাই। তো আমরা এখন স্টার্ট করি, হ্যাঁ? আমাদের এই চ্যাপ্টার বোটানির 3rd চ্যাপ্টার সেল বায়োকেমিস্ট্রি। এই চ্যাপ্টারের নাম থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিস। একটা হচ্ছে সেল, হ্যাঁ? সেল মানে হচ্ছে তোমরা জানো যে আমাদের বডির স্মলেস্ট স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য বডি হচ্ছে সেল। তো সেল অনেকগুলো সেল মিলে তোমরা জানো ফর্ম করে টিস্যু, রাইট? তো অনেকগুলো টিস্যু বান্ডেল মিলে হয় অর্গান, অনেকগুলো অর্গান মিলে হয় একটা সিস্টেম। তো আমাদের বডির সবগুলো সিস্টেম অ্যাকচুয়ালি মিলে আমাদের টোটাল বডি। আমাদের বডির স্মলেস্ট ইউনিট হচ্ছে সেল। তো সেলের মধ্যে আমরা সাধারণত দুই ধরনের জিনিস ইন জেনারেল দেখে থাকি। এক হচ্ছে অর্গানিক সাবস্টেন্স, আরেকটা হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স। তো এটা তোমরা জানো অ্যাকচুয়ালি ইনঅর্গানিক সাবস্টেন্স। অর্গানিক সাবস্টেন্সের মধ্যে তোমরা নাম শুনছো নিশ্চয়ই, কার্বোহাইড্রেটস, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি, হ্যাঁ? তো এগুলো হচ্ছে অর্গানিক সাবস্টেন্সের মধ্যে পড়ে। আমি একটু লিখি। কার্বস মানে হচ্ছে কার্বোহাইড্রেটস, প্রোটিনস বা অ্যামিনো অ্যাসিডস, এ প্রোটিনস, প্রোটিনস, লিপিড, এনজাইম। তো এগুলো মূলত অর্গানিক সাবস্টেন্স। আর ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে মেইন হচ্ছে ওয়াটার কিংবা হচ্ছে মিনারেলস বা সল্ট বলে। তো তোমার অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স গুলো আমাদের সেলের মধ্যে তোমরা পাও সাধারণত। এই চ্যাপ্টারটাতে কি আলোচনা করা হয়েছে? এই চ্যাপ্টারটাতে মেইনলি যে অর্গানিক সাবস্টেন্স গুলো যেগুলো বায়োমলিকিউলস অ্যাকচুয়ালি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কেন? প্রথমে এই চ্যাপ্টারের শুরুতেই কার্বোহাইড্রেটস নিয়ে একটু আলোচনা করা হয়েছে। কার্বোহাইড্রেটস, তারপর অ্যামিনো অ্যাসিডস, প্রোটিনস। কারণ প্রোটিনস হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়। তাহলে এটা হচ্ছে পলিমার অফ অ্যামিনো অ্যাসিডস। তারপর লিপিডস, তারপর এনজাইম। আজকের লেকচারটাতে আমি কার্বোহাইড্রেটের একটা অংশ নিয়ে আলোচনা করব। কার্বোহাইড্রেট একটু বড় এবং এটা দিয়ে যেহেতু শুরু, তো আমরা একটু অংশ দিয়ে শুরু করব যাতে আমরা ধরতে পারি যে কি এখানে পড়াশোনা করা হচ্ছে। আমি বইও পড়াবো, যেহেতু আমার কাছে ট্রান্সলেটেড বইটা আছে, আমি বই দাগা দাগা পড়াবো। তার আগে একটু বেসিক জিনিসটা ধারণা দিয়ে নিব আরকি। তো আমরা শুরু করতে পারি। তো কার্বোহাইড্রেটস তোমরা একটু নামের দিকে তাকাবা এখানে। কার্বোহাইড্রেটস, হ্যাঁ? তো কার্বো মিনস হচ্ছে কার্বন। হাইড্রেটস মিনস হচ্ছে H2O, মানে ওয়াটার। তার মানে কার্বোহাইড্রেটস হইতে গেলে তার কার্বন থাকতে হবে এবং তার H2O, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকতে হবে। কার্বোহাইড্রেটস হতে গেলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকতে হবে এবং কম্পাউন্ডে এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন যে এলিমেন্টস তাদের রেশিওটা হইতে হবে 1:2:1। যেমন এখানে C1 আছে, H2 আছে, অক্সিজেন 1 আছে। একটা এক্সাম্পল দেই। একটা এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ। তোমরা জানো যে গ্লুকোজের ফর্মুলা তোমরা জানো, রাইট? C6H12O6। এখানে তোমরা দেখো যে এটাকে আমরা লিখতে পারি এইভাবে C6H2O6। তো এইভাবে আমরা লিখতে পারছি। কিংবা যদি তোমরা দেখো আমরা এটাকে 1:2:1 রেশিওতে আ এটাকে ফেলতে পারি। তার মানে এখানে গ্লুকোজের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। সেকেন্ডলি এখানে এই রেশিওটাও মেইনটেইন হইছে। তার মানে গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, রাইট? ঠিক আছে। তোমরা আরেকটা সুগারের নাম শুনছো, নামটা হচ্ছে সুক্রোজ, রাইট? তো সুক্রোজ এটাও একটা সুগার, যে চিনি আমরা খাই। তো এটার ফর্মুলা তোমরা অনেকেই জানো, অনেকে ভুলে গেছো। তো C12O22H11, এটা হচ্ছে সুক্রোজ। তোমরা একটু খেয়াল করলে দেখবে এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। বাট এখানে 1:2:1 রেশিওটা মেইনটেইন হয় নাই। ঠিক আছে? 1:2:1 রেশিওটা মেইনটেইন হয় নাই। তার মানে কি সুক্রোজ একটা কার্বোহাইড্রেট না? তোমরা জানো যে সুক্রোজ একটা কার্বোহাইড্রেট। তার মানে আমরা স্ট্রিক্টলি যে বলতেছি কার্বোহাইড্রেট হইতে গেলে অবশ্যই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকতেই হবে এবং 1:2:1 রেশিও হইতেই হবে। বিষয়টা এরকম না। এটা আগে এটা বলা হইতো। এটা ওল্ড ডেফিনিশন। তো মডার্ন ডেফিনিশন অফ কার্বোহাইড্রেটস এ এই জিনিসটা বলা হয় না। যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকতেই হবে, 1:2:1 হইতেই হবে। আর যদি এই দুইটাও থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন হইলেই কিংবা 1:2:1 হইলেই যে আমরা তো কার্বোহাইড্রেট তুলবো, বিষয়টা এরকম না। কারণ তোমরা দুইটা কম্পাউন্ডের নাম শুনছো বা শুনবা, HCHO, CH3, CHO, হ্যাঁ? তো তোমরা যদি একটু খেয়াল করো এই দুইটাতেই কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে এবং এখানে 1:2:1 রেশিওটাও মেইনটেইন হইছে। বাট এরা কিন্তু কার্বোহাইড্রেটস না। তার মানে আমরা আগে যেই ডেফিনিশনটা বলতাম সেই ডেফিনিশনে একটু কি বলে লিমিটেশনস আছে, হ্যাঁ? তো এবার আমরা নিউ ডেফিনিশন যেটা ডেফিনিশন অফ কার্বোহাইড্রেটস,
এক্ষেত্রে আমরা কি বলবো এটা বলার আগে আমি একটু এই পেজটা মুছতে চাই, ঠিক আছে? এই পেজটা একটু মুছবো। এখনকার ডেফিনিশন অনুসারে আমরা কার্বোহাইড্রেটস তাহলে কাকে বলবো? তো কার্বোহাইড্রেটস আমরা কার্বস মানে কার্বোহাইড্রেটস বোঝাচ্ছি। বলবো তাকে ১ নাম্বার তার কার্বন থাকতে হবে, ঠিক আছে? কার্বন থাকতে হবে। ২ নাম্বার হাইড্রেটস থেকে হাইড্রেটস মানে হচ্ছে H2O। H2O মানে বন্ড হাইড্রক্সিল, হাইড্রক্সিল গ্রুপ, হ্যাঁ? এখানে হাইড্রক্সিল গ্রুপ থাকতে হবে মোর দ্যান 1 এবং এটা অ্যালডোজ কিংবা কিটোজ হইতে হবে, ঠিক আছে? অ্যালডোজ বা কিটোজ হইতে হবে। তো এই ৩ টা ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে আমরা তাকে বলতে পারবো সে কার্বোহাইড্রেট। তো বিষয়টা কেমন? আমি তোমাদের একটু দেখাই। ধরো যে অ্যালডোজ কিটোজ মানে কি? অ্যালডোজ কিটোজ মানে হচ্ছে উম তার একটা অ্যালডিহাইড গ্রুপ থাকতে হবে কিংবা একটা কিটোন গ্রুপ থাকতে হবে। তোমরা জানো যে অ্যালডিহাইড গ্রুপ হচ্ছে বন্ড CHO আর কিটোন গ্রুপ হচ্ছে সি ডবল এইচ ডবল ও সি ডাবল ও কিটোন গ্রুপ। এই ২ টার একটা থাকতে হবে, একটা ফাংশনাল গ্রুপ থাকতে হবে। তো তোমাদের একটা এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। তো ধরো যে এটা হচ্ছে ৩ কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড। তো প্রথমত এটার মধ্যে কার্বন আছে। সেকেন্ডলি এখানে আমরা একটা ১ নাম্বার পয়েন্টের পর আমরা ২ নাম্বার পয়েন্ট একটু স্কিপ করতেছি ৩ নাম্বার পয়েন্ট অ্যালডোজ কিংবা কিটোজ অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ কিংবা কিটোন গ্রুপ আমাদের এখানে বসাইতে হবে। তো ধরলাম যে আমরা অ্যালডিহাইড গ্রুপ বসাইলাম, ঠিক আছে? তো আমরা এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ বসাবো। তো এটা ধরো যে অ্যালডিহাইড গ্রুপ। তার মানে এখন কার্বনও আছে, একটা গ্রুপও আছে, ফাংশনাল গ্রুপও আছে। এবার বাকি হাত যেগুলো আছে তোমাদের এটা তোমরা OH দিয়ে ফিল আপ করবা। একটা কার্বনে একটা OH দিবা। একটা কার্বনে একটা কার্বনে একটা OH দিবা। তো এখানে একটা OH দিলাম, এখানে একটা OH দিলাম। বাকি আর্মস গুলো হাইড্রোজেন দিয়ে ফিল করলাম। ফিল আপ করলাম। এই জিনিসটা এটা একটা কার্বোহাইড্রেট। কেন? কারণ এখানে প্রথমত কার্বন আছে, সেকেন্ডলি এখানে হাইড্রোক্সিল আর বন্ড OH যেটা এটা আছে এবং মোর দ্যান 1 আছে এবং এখানে একটা ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড আছে। তার মানে এটা একটা কার্বোহাইড্রেট এবং এটা একটা অ্যালডোজ, ঠিক আছে? অ্যালডোজ। তো OSE কোন কিছুর শেষে যদি OSE থাকে তাহলে আমরা সেটাকে বলবো সুগার বা কার্বোহাইড্রেট। OSE, ঠিক আছে? কিটোজ। আর অ্যাল্ড মানে অ্যালডিহাইড গ্রুপ আছে, কিট মানে কিটোন গ্রুপ আছে, ঠিক আছে? তো যেহেতু এটা অ্যালডিহাইড গ্রুপ এখানে প্রেজেন্ট এজন্য আমরা এটাকে বলবো অ্যালডোজ মানে এমন কার্বোহাইড্রেট যার ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে? আরেকটা দিয়ে তোমাদের মানে বুঝাইলে আরেকটু ক্লিয়ার হবে তোমরা। ধরো যে এটা আমরা মুছে ফেললাম, ঠিক আছে? এটা আমরা মুছে ফেললাম। আমরা আবার ৩ কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড বানাবো। মনে করো যে এটা হচ্ছে ৩ টা কার্বন। তো এটার মধ্যে একটা ফাংশনাল গ্রুপ দেওয়া লাগবে। তো আগেরবার অ্যালডিহাইড দিলাম, এবার আমরা কিটোন দিব। তো তোমরা জানো কিংবা জানবা যে কিটোন ফাংশনাল গ্রুপ এটা অ্যাকচুয়ালি ১ নাম্বার কার্বনে হয় না। তো এটা আমরা ২ নাম্বার কার্বনে দিলাম। তো দেওয়ার পর বাকি হাত যেগুলো আছে আমরা জানি যে কার্বনের আর্মস হচ্ছে ৪ টা। এই বাকি আর্মস এর প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোক্সিল OH দিয়ে দিব। বাকি আর্মস গুলো হাইড্রোজেন দিয়ে ফিল করব। তো এইটাও একটা কার্বোহাইড্রেট। কেন? বিকজ এখানে প্রথমত কার্বন আছে, সেকেন্ডলি OH আছে মোর দ্যান 1 অ্যান্ড কি বলে কার্বন সরি একটা ফাংশনাল গ্রুপ আছে কিটোন গ্রুপ। এটা একটা কার্বোহাইড্রেট। এটা একটা নাম আছে ডাইহাইড্রোক্সি অ্যাসিডন। তো নাম সম্পর্কে আমরা পরে জানবো। বেসিকটা হচ্ছে এইটা। এখন মডার্ন ডেফিনিশন যেটা সেটা বলা হয় যেহেতু হাইড্রোক্সিল ইজ মোর দ্যান 1 তো আমরা এটাকে বলি পলিহাইড্রোক্সি। পলি মানে অনেক, হাইড্রোক্সি মানে অনেকগুলো হাইড্রোক্সিল আছে, হ্যাঁ? পলিহাইড্রোক্সি। পলিহাইড্রোক্সি ২ টা ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড কিংবা কিটোন। এটার এই ২ টার যেকোনো একটা থাকলেই আমরা সেটাকে বলবো সে কার্বোহাইড্রেট। তো পলিহাইড্রোক্সি কিটোন মানে কিটোন গ্রুপ থাকতে হবে কিংবা পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, হ্যাঁ? অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে তখন আমরা সেটাকে বলবো কার্বোহাইড্রেট। তো এটা হচ্ছে আমাদের মডার্ন ডেফিনিশন। পলিহাইড্রোক্সি কিটোন কিংবা পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড থাকতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো ক্লাসিফিকেশন আমরা এটা আসবো যে কার্বোহাইড্রেট আজকে আমরা কার্বোহাইড্রেট যেহেতু পড়বো তো কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন এটা অনেকভাবে করা যায়। তো আমাদের বইয়ে ৩ ভাবে দেয়া আছে অ্যাকর্ডিং টু প্রথমত টেস্ট, যেটা টেস্ট কেমন? সুগার, নন সুগার। একটা আছে যে কেমিক্যাল স্ট্রাকচার। আরেকটা আছে রিডিউসিং ক্যাপাসিটি। রিডিউসিং ক্যাপাসিটি। তো রিডিউসিং ক্যাপাসিটি এর উপর বেস করে কার্বোহাইড্রেটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এটা একটা শর্টকাট টেকনিক আছে। তো আমি যখন টোটাল কার্বোহাইড্রেট শেষ করে ফেলবো ২-৩ টা ক্লাস লাগবে। তারপর আমি এটা নিয়ে আলোচনা করব। টেস্ট নিয়ে আলোচনা খুবই ছোট। মূল আলোচনা তোমাদের এই কার্বোহাইড্রেট জুড়ে মূল যে আলোচনা সেটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার নিয়ে আলোচনা। তো আমি আজকের ক্লাসে কেমিক্যাল স্ট্রাকচার নিয়ে আলোচনাটা শুরু করব, ঠিক আছে? কেমিক্যাল স্ট্রাকচারের উপর বেস করে কার্বোহাইড্রেটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি আমি একটু লিখি এখানে। তো কেমিক্যাল স্ট্রাকচারের উপর বেস করে কেমিক্যাল স্ট্রাকচার এটার উপর ভিত্তি করে আমরা কার্বোহাইড্রেটকে ভাগ করতে পারি মনোস্যাকারাইড। মনো মনো মানে এক, স্যাকারাইড মানে সুগার, ঠিক আছে? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। তো মনোস্যাকারাইড হচ্ছে
সবচেয়ে ছোট যে কার্বন, একটা কার্বন চেইন থাকবে। তো এই মনোস্যাকারাইড নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটার একটু সময় নিব আমি। এটা একটু সময় নিয়ে যদি তোমরা বুঝতে পারো তাহলে নেক্সট যে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এই জিনিসগুলো তোমরা ইজিলি মানে ধরতে পারবা, শিখতে পারবা। তো এখানে একটু আমি স্লো যাবো, ঠিক আছে? তো প্রথমেই আমরা মনোস্যাকারাইড নিয়ে কথাবার্তা শুরু করি। তো মনোস্যাকারাইড মানে হচ্ছে, আমি বই দেখাবো তার আগে একটু বলে নিই যে মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইড মানে হচ্ছে তোমার প্রথমত যে কার্বোহাইড্রেট। তো এখানে কার্বন থাকবে, তো কার্বন সংখ্যা একটা চেইন থাকবে কার্বনের। এই এই কার্বন চেইনে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে এটা এটা হতে পারে 3 থেকে 10টা কার্বনের মধ্যে। তো এই সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডটাকে আমরা কয়েকটা নাম দিতে পারি। যেমন যদি তার চেইনে কার্বন সংখ্যা হয় 3টা, আমরা এটাকে বলবো ট্রাই, মানে 3 ওস। ওস মানে সুগার, 3 কার্বন বিশিষ্ট সুগার। হ্যাঁ, থ্রি, এখানে ট্রাই মানে হচ্ছে 3 আর ওস মানে হচ্ছে সুগার। তার মানে 3 কার্বন কি বলে সুগার কন্টেনিং 3 কার্বন। এটা যদি 4 কার্বন হয় তো আমরা বলবো এটাকে টেট্রোস। যদি 5 কার্বন হয় পেন্টোজ। ওকে, 6 কার্বন হেক্সোজ, 7 কার্বন হেপ্টোজ। আমাদের বই এই কটা নিয়ে আলোচনা করা আছে, তো আমরাও এই কটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা এটা শুরু করতে চাই ট্রায়োজ দিয়ে। ওকে, ট্রায়োজ মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট শর্করা, সুগার কন্টেনিং 3 কার্বন, দ্যাট মিন্স ট্রায়োজ। ট্রাইওজ, ওকে, ট্রাইওজ। তাহলে আমরা যদি এই ট্রায়োজ একটা এক্সাম্পল দিই, দুইটা এক্সাম্পল দিই। ট্রায়োজ মানে 3টা কার্বন থাকবে, তো আমরা এখানে 3টা কার্বন একটু আঁকাই। এটা হচ্ছে 3টা কার্বন, আরেকটা 3টা কার্বন আঁকাইলাম। এখন যদি আমরা একটা কার্বোহাইড্রেট বানাইতে চাই, তো আমরা জানি যে এখানে একটা ফাংশনাল গ্রুপ দিতে হবে। তো এখানে আমরা ধরলাম যে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ দিলাম। তো বাকি আর্মস গুলো প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোক্সিল এবং রেস্ট হাইড্রোজেন দিয়ে ফিল আপ করলাম। এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। সিমিলারলি আমরা আরেকটা চেইন, কার্বন চেইন, সেখানেও একটা কার্বোহাইড্রেট বানাইলাম এবং সেখানে ফাংশনাল গ্রুপ হিসেবে দিলাম কিটোন। একটাতে দিলাম অ্যালডিহাইড, আরেকটাতে কিটোন। এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। যেহেতু এখানে কার্বন আছে 3টা, এই জন্য আমরা এটাকে বলি ট্রায়োজ। তো এটা একটা নাম আছে, ঠিক আছে? এটার নামটা আমরা শিখবো, পরে শিখবো। তোমরা জাস্ট দেখো যে আমি কি করতেছি, কিভাবে লিখতেছি। এটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন বা কিটোন বলা যায়। এটার নাম হচ্ছে গ্লিসারেলডিহাইড বলা যায়, ঠিক আছে? ঠিক আছে। ট্রায়োজ, এটা হচ্ছে ট্রায়োজ। তো ট্রায়োজ নিয়ে আলোচনা আমরা কি করব, আমরা বই থেকে পড়বো মূলত। তো আমরা কিভাবে এই ফাংশনটা করতেছি, কিভাবে লিখতেছি, তোমরা এই জিনিসটা একটু শিখো। তো ট্রায়োজ থেকে মোটামুটি এই এই দুইটা শিখলেই হবে। এইবার টেট্রোস। ট্রায়োজের পর হচ্ছে টেট্রোস, মানে 4 কার্বন যেখানে থাকবে, 4টা কার্বন থাকবে। তো টেট্রোস সম্পর্কে খুব বেশি কিছু নাই বই, একটা লাইন বই আছে, আমরা একটা লাইন বই থেকে পড়লেই হয়ে যাবে। তারপর হচ্ছে পেন্টোজ। তো পেন্টোজ সম্পর্কে আমরা একটু পরে আসতেছি। আগে আমরা একটু হেক্সোজে চলে যাই। তো হেক্সোজ, কারণ আমাদের খুব পরিচিত হচ্ছে হেক্সোজ। হেক্সোজ মানে যেই কার্বনে, যেই কি বলে কার্বোহাইড্রেটের 6টা, যেই মনোস্যাকারাইডের 6টা কার্বন আছে। তো 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ আমাদের খুবই পরিচিত, সেটা হচ্ছে গ্লুকোজ, রাইট? এটা হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজের স্ট্রাকচারটা আমাদের একটু আঁকা শিখতে হবে। গ্লুকোজের স্ট্রাকচারটা যদি আঁকা শিখতে পারি তাহলে নেক্সট ক্লাসগুলো আমাদের জন্য বুঝতে, করতে এবং কি বলে প্র্যাকটিস করতে খুবই সোজা হবে। তো গ্লুকোজ মানে হচ্ছে 6টা কার্বন। তো গ্লুকোজ মানে 6টা কার্বন। আমরা নিউক্লিয়াস নেই। তো গ্লুকোজ নিয়ে আমরা একটু আলোচনা শুরু করব। গ্লুকোজ মানে হচ্ছে একটা হেক্সোজ। যেহেতু গ্লুকোজ এটা একটা হেক্সোজ, হেক্সোজ, ওজ মানে কার্বোহাইড্রেট, হেক্স মানে 6, তার মানে 6টা কার্বন হবে। তো আমি এখানে একটু 6টা কার্বন লিখি। 1, 2, 3, 4, 5, 6। তো এটা হচ্ছে 6টা কার্বন এবং কার্বন কার্বন এর সবার মাঝখানে বন্ড আছে। তোমাদের একটু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ। অ্যালডোজ, ঠিক আছে? অ্যালডোজ। অ্যালডোজ মানে এখানে ফাংশনাল গ্রুপ হবে অ্যালডিহাইড, ঠিক আছে? অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আমরা দিয়ে দিলাম। বাকি যে আর্মস গুলো আছে কার্বোহাইড্রেটের, সেখানে আমরা প্রত্যেকটা না, এখানে একটা টেকনিক আছে, ঠিক আছে? গ্লুকোজ যখন তোমরা আঁকাবা, লিনিয়ার স্ট্রাকচার বলা হয় এটাকে। লিনিয়ার স্ট্রাকচার যখন মানে আঁকাবা, তখন এটা টেকনিকটা হচ্ছে যে 2 নাম্বার কার্বনে প্রথমে তোমরা ডান সাইডে OH টা দিবা। এরপরের যে নিচের কার্বন সেখানে বাম সাইডে দিবা। এর নিচেরটায় আবার ডান সাইডে দিবা। তারপরের কার্বন কি বলে 1, 2, 3, 4, 5, 5 নাম্বার কার্বনটা একটু ফাঁকা রাখলাম। কেন ফাঁকা রাখলাম? এটার কারণ আছে। তো লাস্টের কার্বনে আবার তুমি ডান সাইডে দিয়ে দিলা। তো বাকি যেই আর্মস গুলো আছে এখানে হাইড্রোজেন দিয়ে দাও। এখানে হাইড্রোজেন দাও। তো 5 নাম্বার কার্বনটা ফাঁকা রাখলাম এর জন্য যে এখানে তুমি ডানেও দিতে পারো, বামেও দিতে পারো। কিন্তু তুমি যেটাই দিবা সেটার একটা মাহাত্ম্য আছে। তুমি যদি OH এটা ডান সাইডে দাও, আমরা তখন এটাকে বলবো ডি, ডি গ্লুকোজ। হ্যাঁ, ডি গ্লুকোজ। কিংবা যদি তুমি OH টাকে বাম সাইডে দাও, আমরা তখন এটাকে বলবো এল গ্লুকোজ। এল গ্লুকোজ এটার মানে কি আসতেছে একটু পরে আসতেছে। এল গ্লুকোজ। তো যেখানেই দাও এর অপোজিটে, ডানে যদি OH দাও, বামে তখন কি বলে হাইড্রোজেন আসবে। ডানে বামে যদি OH দাও, ডানে তখন হাইড্রোজেন আসবে। তো আমরা ধরলাম যে এখন আমাদের OH টা ডান সাইডে আছে আর বামে আমরা একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা গ্লুকোজ।
এটা হচ্ছে একটা লিনিয়ার স্ট্রাকচার, এটা হচ্ছে গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার স্ট্রাকচার, এই লিনিয়ার স্ট্রাকচার থেকে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে এটা ডি গ্লুকোজ নাকি এল গ্লুকোজ। তো ডি গ্লুকোজ মানে হচ্ছে একটা অপটিক্যাল আইসোমারিজম। তো এটা তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পড়বা, অর্গানিক কেমিস্ট্রি যখন পড়ো তখন পড়বা, কিংবা তোমরা ইউটিউবে সার্চ দিলে একটা বেসিক ধারণা তোমরা নিয়ে আসতে পারো, এখানে খুব একটা আলোচনা করার স্কোপ নাই। এটার মানে হচ্ছে তুমি গ্লুকোজ আছে আর কি, সেই গ্লুকোজের মধ্যে দিয়ে যখন লাইট পাস করবা তখন এই সলিউশনটা বা গ্লুকোজটা সেই লাইটটাকে ডান দিকে রোটেট করবে কিংবা বাম দিকে রোটেট করবে। যদি ডান দিকে রোটেট করে আমরা তখন এটাকে বলবো ডি গ্লুকোজ, মানে ডেক্সট্রা রোটেটরি, ঠিক আছে, ডান দিকে ঘুরাবে। কিংবা যদি বাম দিকে ঘুরায় আমরা বলবো এল গ্লুকোজ, লিভো রোটেটরি, হ্যাঁ, বাম দিকে ঘুরায়। এটা তোমরা কেমিস্ট্রিতে গেলে খুব খুব ভালো করে পড়বো। আমি এখানে যে জিনিসটা ফোকাস করবো সেটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার থেকে আমরা গ্লুকোজের ডি কিংবা এল এটা কোন আইসোমারের মধ্যে পড়ে বা কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে, নামটা কেমন হবে সেটা বুঝতে পারি। এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচার বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচার, তো গ্লুকোজের রিং স্ট্রাকচারটা আমি একটু আঁকাবো। তার আগে লিনিয়ার যে স্ট্রাকচার যেটা আমি এতক্ষণ বললাম সেটা আমি এখন চুপ থেকে জাস্ট আঁকাবো, তোমরা একটু দেখবা যে আমি কি করলাম, যাতে তোমাদের কাছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। এবার আমি কি করতেছি, গ্লুকোজ, গ্লুকোজ লিনিয়ার স্ট্রাকচারটা আঁকাবো। যেহেতু 6 কার্বন, 1 2 3 4 5 6, এটা হচ্ছে একটা অ্যালডোজ, তাহলে অ্যালডিহাইড গ্রুপ দিব এবং কার্বনের আর্মস 4টা দিয়ে দিব সব জায়গায়। নিয়ম হচ্ছে সেকেন্ড কার্বনে প্রথমে ডান সাইডে OH, তারপর বাম সাইডে OH, ওকে, প্রথমটা ডান সাইডে, এরপরটা হচ্ছে বাম সাইডে, এরপর একটা আবার ডান সাইডে, এরপর একটা আবার ধরো ডান সাইডে দিলাম, লাস্টেটা তো ডান সাইডেই থাকবে। এইবার এইচ 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 হাইড্রোজেন দিয়ে বাকি আর্মস গুলো ফিল করলাম। এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। তো লিনিয়ার স্ট্রাকচার থেকে রিং স্ট্রাকচার যখন তোমরা করবা, তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের ডান সাইডে যে পার্টগুলো আছে, ডান সাইডে লিনিয়ার স্ট্রাকচারে সেটা নিচে চলে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে ডাউন, নিচে চলে যাবে রিং স্ট্রাকচারে। এটার মানে কি আমি বুঝাইতেছি একটু পরে। তো আগে তুমি একটু এখানে কার্বনগুলো নাম্বারিং করে নাও, ঠিক আছে, কার্বনগুলো একটু নাম্বারিং করে নাও। 1 2 3 4 5 6, তো 6টা কার্বন। তো এখানে আমরা 6টা কার্বন আঁকাবো একটা রিং শেপ দিয়ে। তো 6টা কার্বন, এটা হচ্ছে 1 2 3 4, হ্যাঁ, এটা হচ্ছে 5, উপরের দিকে হচ্ছে 6, 6টা কার্বন। এটা আমি একটু মার্কিং করি। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 1 নাম্বার কার্বনে তোমরা একটু তাকাও, 1 নাম্বার কার্বনে আছে অ্যালডিহাইড যে গ্রুপটা, তো এটা আমরা এইভাবে লিখবো, এটাকে আমরা এইভাবে লিখবো অ্যালডিহাইড গ্রুপ। 2 নাম্বার কার্বনে OH টা আছে ডান দিকে, OH ডান দিকে আছে মানে রিং স্ট্রাকচার এটা নিচে চলে যাবে। 3 নাম্বার কার্বনে H আছে ডান দিকে, মানে H এখানে নিচে চলে যাবে। 4 নাম্বার কার্বনে OH আছে ডান দিকে, মানে OH টা নিচে চলে আসবে। 5 নাম্বার কার্বনে OH ডান দিকে আছে, মানে OH টা নিচে চলে আসবে, আমরা একটু এই সাইডে ঘুরে রাখলাম। 6 নাম্বার কার্বনে OH টা এখানে CH2OH দিয়ে দিই একবারে, কারণ এখানে হাইড্রোজেন আছে 2টা, এটা একবারে দিয়ে দিলাম। তো বাকি যে জিনিসগুলো আছে, যেমন কি বলে 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন ছিল যেটা বামে, তো এটা দিব এখন উপরে। 3 নাম্বার কার্বনে OH টা দিব উপরে। 4 নাম্বার কার্বনে হাইড্রোজেন ছিল বাকি, এটা দিব উপরে, দিলাম। 5 নাম্বার কার্বন হাইড্রোজেনটা ছিল এটা এখানে এইভাবে দিয়ে দিলাম, উপরে আর একটু নিচে। অ্যাকচুয়ালি এটা যেহেতু 3D, তো অ্যাকচুয়ালি উপরেই দিছি, তো 3D এরকমই বোঝাচ্ছে, তো এখানে দিয়ে দিলাম, সমস্যা নাই। এটা হচ্ছে মোটামুটি স্ট্রাকচারটা। এবার এখন কি হবে, তোমরা এটা আসলে বিশদভাবে কেমিস্ট্রিতে গেলে জানতে পারবা। তো এখন যখন এই দুইটা 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনটা নিজেদের কাছাকাছি চলে আসবে, তখন এই C ডাবল বন্ড ও এই 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 ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যাবে। আমি তো দেখাই, এই ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যাবে। একটা বন্ড যদি ভেঙে যায়, তো কার্বন এবং হাইড্রোজেন দুইটারই একটা করে আর্ম ফাঁকা হয়ে যাবে, একটা করে আর্ম ফাঁকা হয়ে গেছে। যখন ফাঁকা হয়ে যাবে, তখন 5 নাম্বার কার্বনে যে বন্ড OH হাইড্রোক্সিল গ্রুপটা আছে, এখান থেকে হাইড্রোজেন সরে গিয়ে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের পাশে এসে বসে পড়বে। আমরা ওটা বসাই দিই, তো হাইড্রোজেন এখান থেকে সরে গেল এবং সরে গিয়ে এই অক্সিজেনের পাশে এসে বসলো। ওকে, বসার পর এই অক্সিজেনের একটা হাত তখন ফাঁকা হয়ে গেল। এই অক্সিজেনের যে একটা হাত ফাঁকা এবং কার্বনের যে একটা হাত ফাঁকা, এই দুইটা তখন একসাথে মিলে যাবে। মিলে গেলে আমরা একটু সুন্দর করে রাখতে পারি, একটু সুন্দর করে রাখি। এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন একটা হাত এবং কার্বনের একটা হাত, দুটো একসাথে মিলে গেল। মিলে গেলে এই যে একটা স্ট্রাকচার, এইটা হইছে গ্লুকোজের রিং স্ট্রাকচার। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে অক্সিজেনের ডাবল বন্ড ভেঙে গেল কিভাবে, এরপরে কি হলো, মেকানিজমটা কি হলো। এটা অ্যাকচুয়ালি কেমিস্ট্রির বিষয়। কেমিস্ট্রিতে যখন তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বা, মেকানিজম পড়বা যে কিভাবে হয় বিক্রিয়াগুলো, রিঅ্যাকশনগুলো, তখন তোমরা আসলে এটা খুব ইজিলি বুঝতে পারবা। এটা হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার। তো আমি একটু নতুন পেজে আবার একটু প্র্যাকটিস করাই, বিকজ এটা যদি তোমরা শিখতে পারো, তাহলে মোটামুটি তোমরা নেক্সট ডে যা কিছু আলোচনা করবো সবকিছু বুঝতে পারো। তো আমি একটু মানে কিছু বলবো না, তোমাদের কিছু বুঝাবো না, জাস্ট
আমি নিজে নিজে এটা করেও তোমরা দেখো যে আমি কি করতেছি। তো গ্লুকোজ গ্লুকোজ হচ্ছে 6 কার্বন থাকে, হ্যাঁ 6 কার্বন। 1 2 3 4 5 6 অ্যালডিহাইড গ্রুপ থাকবে। তা প্রথমে হচ্ছে ডান দিকে, পরে বাম দিকে, পরে আবার ডান দিকে। এরপরেরটা আমরা যেহেতু আগেরটা ডান সাইডে দিছি, এবার একটু এটা বাম সাইডে দিই। হাইড্রোজেন, এটা হবে অ্যাকচুয়ালি OH। ওকে ফাইন, এটা একটা লিনিয়ার স্ট্রাকচার। যেহেতু এটা OH-টা বাম দিকে, তো আমরা এটাকে বলবো এল গ্লুকোজ। আগেটা ছিল ডি গ্লুকোজ, ঠিক আছে, তো এল গ্লুকোজ। আচ্ছা, তো এবার এটা থেকে আমরা রিং স্ট্রাকচারটা বানাবো। তো রিং স্ট্রাকচার যদি বানাইতে হয় আমরা একটু নাম্বারিং করবো এখানে। কার্বন 1 2 3 4 5 6, 6টা কার্বন আমরা এখানে লিখবো। 1 2 3 4 5 6 লেখার পর আমরা এখানেও মার্কিং করব। এটা হচ্ছে 1 2 3 4 5 6। এইবার ডান সাইডে যেগুলো আছে, ডান সাইডে যা আছে সেগুলো হবে নিচে। তো এই ডান সাইডে যে পার্টটা আছে এটা হবে নিচে, ডাউন। নিচে যদি হয় তাহলে 1 নাম্বার যে কার্বন সেখানে OH, 1 নাম্বার কার্বনে আছে কি এটা, হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। 2 নাম্বার কার্বনে OH আছে ডানে, মানে নিচে, তো OH হবে এখন নিচে। 3 নাম্বার কার্বনে এখানে হাইড্রোজেন আছে ডানে, মানে হাইড্রোজেন থাকবে নিচে। 4 নাম্বার কার্বনে অক্সিজেন, OH হাইড্রোক্সিল ডানে, মানে নিচে। 5 নাম্বার কার্বনে হাইড্রোজেন ডানে, হাইড্রোজেন অ্যাকচুয়ালি এখানেই দিব, এবং ওই যেটা সেটা অ্যাকচুয়ালি নিচে, নিচে একটু নিচে উপরে, অ্যাকচুয়ালি যেহেতু 3D তো বিষয়টা এরকমই হবে, এরকম হবে, একটু মনে রাখো এটা। তো বাকি যেই মানে জিনিসটা আছে, কার্বন হাইড্রোজেনের উপরে দিয়ে দিব, এখানে যে OH আছে উপরে দিয়ে দিব, 4 নাম্বার কার্বনে যে হাইড্রোজেন আছে উপরে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে তো মোটামুটি শুরুর দিকে। তারপর কি হবে অ্যাকচুয়ালি, এখানে এই একটা বন্ড ভেঙে যাবে। একটা বন্ড যখন ভেঙে যাবে তখন অক্সিজেনের একটা হাত এবং কার্বনের একটা হাত এখানে ফাঁকা হয়েছে। তো অক্সিজেনের হাত ফাঁকা হওয়ার সাথে সাথে 5 নাম্বার কার্বনের যে OH ছিল সেখান থেকে হাইড্রোজেনটা এখানে চলে আসবে, হ্যাঁ, তো হাইড্রোজেনটা এখানে চলে আসবে। তো হাইড্রোজেনটাকে আমরা একটু পাঠাই দিই ওইদিকে। তো হাইড্রোজেন এখন এই জায়গায় চলে গেল, এটা হচ্ছে হাইড্রোজেন। তো এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল। তো ফাঁকা হলে এই অক্সিজেনের হাত এবং কার্বনের যে ফাঁকা হাত এটা মিলে একটা বন্ড তৈরি করবে। এটা আমরা একটু সুন্দর করে লিখবো। এটা এটা হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের হাত এবং কার্বনের হাত মিলে এখানে একটা বন্ড ফর্ম হয়েছে। তো এইটা হচ্ছে একটা গ্লুকোজের স্ট্রাকচার। তো গ্লুকোজের স্ট্রাকচার, এই OH-টা অ্যাকচুয়ালি আমরা এখন নিচে দিব, ঠিক আছে, এটা একটু বোঝার সুবিধার্থে OH-টা নিচে দিয়ে দিই। নিচে OH দিলাম নিচে, ওকে ফাইন। নিচে দেওয়ার একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা হচ্ছে যে লিনিয়ার স্ট্রাকচার থেকে আমরা দেখতে পারলাম যে 5 নাম্বার কার্বনে, 5 নাম্বার কার্বন এটা হচ্ছে লাস্ট কাইরাল কার্বন। তো কাইরাল কার্বন বিষয়টা কি এটা তোমরা একটু কেমিস্ট্রি জানবা, এই জন্য আমি সেই ওয়ার্ডটা ইউজ করতেছি না। তো 5 নাম্বার কাইরাল কার্বনে যদি ডান দিকে OH হয় আমরা বলবো ডি গ্লুকোজ বা ডি আইসোমার, বাম দিকে হলে আমরা বলবো এল আইসোমার, ঠিক আছে। তো এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার থেকে আমরা পাবো। এবং রিং স্ট্রাকচার থেকে আমরা দেখবো যে 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনের নিচে যদি OH বা হাইড্রোক্সিল থাকে আমরা এটাকে বলবো আলফা হাইড্রোক্সিল, আলফা হাইড্রোক্সিল। যদি OH-টা থাকে উপরে, 1 নাম্বার কার্বনের উপরে, আমরা তখন সেটাকে বলবো বিটা হাইড্রোক্সিল, হ্যাঁ, বিটা হাইড্রোক্সিল, বিটা হাইড্রোক্সিল। আলফা এবং বিটা, তার মানে আমরা আলফা বিটা এটা রিং স্ট্রাকচার থেকে বুঝতে পারবো, এবং লিনিয়ার স্ট্রাকচার থেকে বুঝতে পারবো যে এটা ডি নাকি এল গ্লুকোজ। এবং এই যে টোটাল একটু কষ্ট করে যেই স্ট্রাকচারটা আঁকাইলাম রিং স্ট্রাকচার, এটাকে একটা শর্টকাট ফর্মে আঁকা যায়। তো আমরা এটাকে এক এরকম করে আঁকাবো, হ্যাঁ, এক। এই প্রত্যেকটা কোণায় অ্যাকচুয়ালি কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, হ্যাঁ। তো একটা কোণায় আছে অক্সিজেন, তো অক্সিজেনটা আমরা একটু দেখাই দিলাম। তো এইটা হচ্ছে আমাদের সেই স্ট্রাকচার। আমরা জাস্ট এইভাবে সব মিলাই দিছি আর কি, এইভাবে সব মিলাই দিলে বিষয়টা এরকমই হয়। হুম, ওকে ফাইন। তো এখানে অ্যাঙ্গেল 1টা 2টা 3টা 4টা 5টা একটা থাকেই উপরে। ওকে ফাইন। তো এটা হচ্ছে সেই গ্লুকোজ, এটা হচ্ছে সেই গ্লুকোজ। এই স্ট্রাকচারটা তোমরা বারবার আঁকানো শিখবা। এটা যদি তোমরা শিখতে পারো তাহলে নেক্সট ক্লাসগুলো তোমরা একটু বুঝতে পারো ভালো করে। তো গ্লুকোজ নিয়ে স্ট্রাকচারটা শিখা শেষ। আচ্ছা, এবার আমি তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে একটা হেক্সোস, ঠিক আছে, 2টা হেক্সোস। একটাকে আমরা বলতেছি গ্লুকোজ, একটা হচ্ছে গ্লুকোজ এখানে, এটা হচ্ছে গ্লুকোজ। আরেকটা হচ্ছে ফ্রুক্টোজ, আরেকটা হচ্ছে ফ্রুক্টোজ। তো দুটাই হেক্সোস, গ্লুকোজও হেক্সোস, ফ্রুক্টোজও হেক্সোস, মানে 6টা কার্বন এখানে আছে। তোমরা একটু ডায়াগ্রামের দিকে তাকাও, তোমাদের একটু দেখাই। যে এইখানে ফাংশনাল গ্রুপ, গ্লুকোজের মধ্যে ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, ফ্রুক্টোজের মধ্যে ফাংশনাল গ্রুপ হচ্ছে কিটোন, বাকি সব সেম, ঠিক আছে, বাকি সব সেম। তো এই যে 5 নাম্বার যে কাইরাল কার্বন, আমরা একটা স্টার মার্ক দিয়ে এটাকে মানে প্রকাশ করি, এখানে অনেকগুলো কাইরাল কার্বন আছে। তো 5 নাম্বার যেটা লাস্ট কাইরাল কার্বন বা সবচেয়ে নিচের যে কাইরাল কার্বন সেটা ডান দিকে যদি OH হয় আমরা তখন তাকে বলবো ডি গ্লুকোজ,
যদি বাম দিকে হয় তো আমরা বলবো এল গ্লুকোজ, ঠিক আছে। সেম হচ্ছে এই ফ্রুক্টোজের ক্ষেত্রে, যদি ডান দিকে হয় আমরা বলবো ডি ফ্রুক্টোজ, বাম দিকে যদি হয় এল ফ্রুক্টোজ গেল। এবার রিং স্ট্রাকচারে আসো, রিং স্ট্রাকচারে যদি কার্বন নং 1 এক নং কার্বনের নিচে OH থাকে তো আমরা বলবো আলফা হাইড্রোক্সিল, যদি উপরে থাকে আমরা বলবো বিটা হাইড্রোক্সিল। ফ্রুক্টোজের ক্ষেত্রেও সেম, যদি 1 নম্বর কার্বনের নিচে থাকে তো আমরা বলবো আলফা হাইড্রোক্সিল, যদি উপরে থাকে আমরা বলবো বিটা হাইড্রোক্সিল। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এটা এরকম। এটা হচ্ছে আমাদের হেক্সোস নিয়ে কথাবার্তা গেল। হেক্সোসের আগে আমরা পেন্টোসটা একটু বাদ দিয়ে আসছিলাম, তাই না? পেন্টোস মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট পেন্টোস। তো পেন্টোস বাদ দিয়ে আসছিলাম, তোমরা একটু দেখো পেন্টোস কি কি আছে তোমরা জানো, নাম তোমরা শুনছো। তো এটা হচ্ছে রাইবোজ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাইবোজের স্ট্রাকচার। এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজের স্ট্রাকচার, ডিঅক্সি রাইবোজ। এখানে নামের মধ্যে একটা মাহাত্ম্য আছে, মাহাত্ম্যটা কি, একটা সিগনিফিকেন্স আছে। ডি মানে হচ্ছে নাই, ডি মানে হচ্ছে নাই, অক্সি মানে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন নাই, হ্যাঁ। রাইবোস মানে যেই রাইবোজে অক্সিজেন নাই সেটাকে বলে ডিঅক্সি রাইবোস। এখানে তোমরা একটু তাকাও, এই ডায়াগ্রামের দিকে তাকাও, এই ডায়াগ্রামটা দেখো আর এই ডায়াগ্রামটা দেখো, সবকিছু সেম, সেম না খালি এক জায়গায়, যে 2 নাম্বার কার্বন যেটা, এই যে 2 নাম্বার কার্বন এইখানে এবং এইখানে 2 নাম্বার কার্বন এখানে OH আছে, এখানে OH এর বদলে জাস্ট H আছে, মানে অক্সিজেনটা নাই। এর মানে 2 নাম্বার কার্বন এখানে অক্সিজেন নাই, অক্সিজেন নাই মানে ডিঅক্সি রাইবোস, মানে যে রাইবোজে অক্সিজেনটা নাই এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোস, ঠিক আছে। এই জিনিসটা তোমরা একটু জানবা, এবং রিং স্ট্রাকচারটা এটা তোমরা গ্লুকোজেরটা পড়লেই মোটামুটি বুঝবা। তো আমরা একটু দেখি যে এখানে কি 5টা কার্বন আছে, যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো পেন্টোস। তো এটা হচ্ছে 1 2 3 4 5, হ্যাঁ 5টা কার্বন আছে। এবং এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, এখানেও ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, মানে এরা হচ্ছে অ্যালডোজ, ঠিক আছে, এরা হচ্ছে অ্যালডোজ। তো মোটামুটি এই জিনিসগুলো যা আমার লিখে দেখানো দরকার ছিল, বোঝানো দরকার ছিল, এটা আমি বুঝাইলাম। সেকেন্ডলি, এবার তোমাদের বইয়ের মধ্যে যেহেতু তোমরা মেডিকেলাইজেশন টেস্ট দিবে এবং তোমরা ইংলিশ ট্রান্সলেটেড বই থেকে বা ইংলিশ বই থেকে তোমাদের বই থেকে প্রিপারেশন নেওয়া লাগবে, তো আমি একটু এখন বই চলে যাব। তো বইয়ে এই যে এখন আমার সামনে যে বইটা আছে সেটা হচ্ছে উন্মেষের, এটা হচ্ছে উন্মেষের যে ট্রান্সলেটেড বইটা সেটা। এইবার আমরা একটু বই চলে আসি, তো বইয়ের মধ্যে থেকে আমি একটু দাগাই দিব যে তোমরা কি কি পড়বা। প্রথমত সেল কি, সেল হচ্ছে আমাদের বডি স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট, সেটা তোমরা জানো, কিছু অর্গানিক এবং ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস আমরা পাবো। এবং তোমরা জানো যে সাইটোপ্লাজমের 60 থেকে 90% হচ্ছে ওয়াটার। তো অর্গানিক সাবস্টেন্সের মধ্যে কি কি আছে তোমাদের একটু দেখাই। এই কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, তো এগুলো হচ্ছে অর্গানিক সাবস্টেন্স। এবং ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে আছে ওয়াটার মেইনলি এবং কিছু সল্টস, হ্যাঁ। এই জিনিসটা তোমরা জানবা, এবং তোমরা জানবা যে আমাদের লাইফের জন্য এসেনশিয়াল এলিমেন্টস হচ্ছে 92, 92টা, এর মধ্যে 96% এটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন নিয়ে গঠিত, এটা জানবা। এরপরে এসব একটা আছে হচ্ছে পেপটাইড বন্ড, একটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এই জিনিস নিয়ে আমরা একটু পরবর্তীতে আলোচনা করবো, তাহলে তোমরা বুঝতে পারো, এখানে এক্সট্রা করে আলোচনা করার কিছু নাই। তোমরা এই তথ্যটা জানবা যে অল অর্গানিজমস অন আর্থ আর রেগুলেটেড বাই অর্গানিক মলিকিউলস। অর্গানিক মলিকিউলস মানে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, ইটিস, এগুলো। এটা গেল। এখন থেকে আমরা কার্বোহাইড্রেটের যে আলোচনা এটা শুরু করলাম। তো কার্বোহাইড্রেট এটা হচ্ছে একটা বিল্ডিং ব্লক, ইম্পর্টেন্ট বিল্ডিং ব্লক অ্যান্ড স্টোরেজ ম্যাটেরিয়াল অফ দি বডি, এবং আমাদের ডায়েটের মেইন কম্পোনেন্ট। আমাদের ডায়েটের মেইন কম্পোনেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমরা তখন বলবো যখন এই কম্পাউন্ডের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এলিমেন্টটা থাকবে এবং 1:2:1 রেশিওতে থাকবে, যেমন গ্লুকোজ, যেমন হচ্ছে গ্লুকোজ। তো যদি এই রেশিওতে না থাকে আমরা তখনও সেটাকে বলবো যে কার্বোহাইড্রেট। যেমন সুক্রোজ, সুক্রোজের 1:2:1 রেশিওটা নাই, কিন্তু তাও এটা কার্বোহাইড্রেট। এবং এরকম অনেক কম্পাউন্ড আছে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকার পরও 1:2:1 রেশিও থাকার পরও সেগুলো কার্বোহাইড্রেট না। যেমন কি, যেমন হচ্ছে ফর্মালডিহাইড, HCHO, এবং অ্যাসিটিক অ্যাসিড, CH3 COOH। তো এখন যে নিউ ডেফিনিশন, সে মডার্ন ডেফিনিশন হচ্ছে পলিহাইড্রোক্সিঅ্যালডিহাইড কিংবা কিটোন, অথবা এদের ডেরিভেটিভস, অর্থাৎ এদের থেকে সাবস্টিটিউশন করে যেই সব কি বলে কম্পাউন্ড আমরা পাই ওগুলো হচ্ছে কার্বোহাইড্রেট হতে পারে। তো এটা আমরা জানবো। তো সুক্রোজের যে ফর্মুলা সেটা আমরা জানবো, C12H22O11। কার্বোহাইড্রেট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অফ অল অর্গানিক সাবস্টেন্সেস ইন দি ওয়ার্ল্ড, এটা জানবো। তো কার্বোহাইড্রেটের মেইন সোর্স হচ্ছে প্ল্যান্ট, এবং এই প্ল্যান্টের মধ্যে এটা থাকে সেলুলোজ কিংবা স্টার্চ রূপে, প্লান্ট স্টেম, বার্ক, ফাইবার্স, ফ্রুট, রুট, জুস ইত্যাদি। এবং এটা গ্লাইকোজেন, ল্যাকটিক অ্যাসিড কিংবা ল্যাকটোজেন হিসেবে প্রাণী আছে আর কি, অ্যানিমেল, তো অ্যানিমেলের লিভারে থাকতে পারে, মাসেলে থাকতে পারে, কিংবা মিল্কের মধ্যে থাকতে পারে। এই জিনিসটা থাকে, জিনিসটা তোমরা একটু দেখো। তো তারপর যে ফিচার্স অফ কার্বোহাইড্রেট, এই ফিচার্সটা তোমাদের এটা পড়তে হবে, এবং ফাংশনস অফ যে কার্বোহাইড্রেট, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে, সবগুলোই পড়বা। তো এর মধ্যে ইম্পর্টেন্ট একটা ফাংশন, এটা হচ্ছে লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে, এবং স্টোরেজ ফর্ম হিসেবে গ্লাইকোজেন থাকে, ঠিক আছে। তো মানে কার্বোহাইড্রেট স্টোরেজ ফর্ম হিসেবে গ্লাইকোজেন রূপে থাকে। এরপর এই ক্লাসিফিকেশন, আমাদের এই চ্যাপ্টারের যে ক্লাসিফিকেশনটাই অ্যাকচুয়ালি মেইন দরকার ছিল। হুম, এই ক্লাসিফিকেশনটা তোমাদের লাগবে, এই পুরো ক্লাসিফিকেশনটা লাগবে। এর মধ্যে
কেমিক্যাল স্ট্রাকচারের বেসিসে আমরা কিভাবে এটাকে ক্লাসিফিকেশন করতে পারি, মানে সেই জিনিসটাই আমাদের মেইন। তো তার আগে যেহেতু টেস্ট, অন দি বেসিস অফ টেস্ট আমরা এটাকে বলতে পারি সুগার কিংবা বলতে পারি নন সুগার। সুগারের যে এক্সাম্পল সেটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। নন সুগারের মধ্যে হচ্ছে গ্লাইকোজেন, সেলুলোজ, স্টার্চ। এটা জানলা। এখন বেজ অন কেমিক্যাল স্ট্রাকচার এটা হচ্ছে তোমরা জানো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড। তো আমরা আজকে মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করব। তো মনো মানে হচ্ছে 1 আর স্যাকারাইড মানে হচ্ছে সুগার, ঠিক আছে? তো মনোস্যাকারাইড মানে হচ্ছে এখানে কার্বন সংখ্যা, নাম্বার অফ কার্বন 3 to 10, 3 to 10 থাকবে এবং এখানে ফ্রি অ্যালডিহাইড এন্ড কিটোন গ্রুপ থাকবে। আমরা জানি যে কার্বোহাইড্রেট হইতে হলে ফ্রি অ্যালডিহাইড কিংবা কিটোন গ্রুপ এমনি থাকে বা থাকতে হয়, এবং মাল্টিপল ওএইচ গ্রুপ মানে পলিহাইড্রোক্সি, ওকে, থাকবে। তো তোমরা জানবা যে মনোস্যাকারাইডস অফ লিভিং বডি আর ইনক্লুডেড ডি সিরিজ অফ অপটিক্যাল আইসোমার্স। আমাদের বেশিরভাগ হচ্ছে ডি সিরিজ যেগুলো আছে, ডি সিরিজ অর্থাৎ লাইটকে ডান দিকে ঘুরাই দেয়। এবং সেটা যেহেতু কিটোন এবং হাইড্রোক্সিল, কিটোন অ্যান্ড অ্যালডিহাইড গ্রুপ থাকে এবং ফ্রি থাকে, ফ্রি কিটোন অ্যান্ড অ্যালডিহাইড গ্রুপ। দ্যাটস ওয়াই দে অ্যাক্ট অ্যাজ এ রিডিউসিং সুগার, ঠিক আছে? রিডিউসিং সুগার মানে সে কিউ প্লাস হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে রেড প্রেসিপিটেট মানে তৈরি করবে আর কি, মানে প্রেসিপিটেশন হবে এবং সেটা রেড কালার হবে। তো এখন মনোস্যাকারাইড আমরা জানি যে 3টা থেকে 10টা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এই নামকরণ করা হয়েছে। যদি ট্রায়োস মানে হচ্ছে C3, মানে কার্বন এখানে 3টা হবে। তো তোমরা এখান থেকে কি পড়বা? তোমরা যে মনোস্যাকারাইডের নামগুলো আছে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, প্রত্যেকটার এক্সাম্পল পড়বা, নাম কি কি, এক্সাম্পল এবং কোনটা অ্যালডোস কোনটা কিটোস, মানে কোনটার ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, কোনটার ফাংশনাল গ্রুপ হচ্ছে কিটোন। এই জিনিসগুলো যেহেতু মানে অনেকগুলো আছে পয়েন্ট, তোমরা একটু গুছাই পড়বা। হ্যাঁ, তোমরা নিজেদের মতো একটা নোট বানাবা, নোটে তোমরা লিখবা যে কোনটা অ্যালডোস কোনটা সুক্রোজ, অ্যালডোস সুক্রোজ দুইটা হেডিং থাকবে। অ্যালডোসের নিচে সেই অ্যালডোসের নামগুলো লিখবা এবং কিটোজের নিচে কিটোজের নামগুলো লিখবা। এর চেয়েও সহজ হয়, বইয়ের মধ্যে কিটোজের নামগুলো একটু কম। তোমরা যদি জাস্ট কিটোস কোনগুলো এগুলো মনে রাখতে পারো, তো বাকি সবটা এলডোস। তো তোমরা কিটোস লিখে কিটোস কি কি আছে তোমরা এখানে একটা নোট করবা। এটা নোট করলে তোমাদের পরবর্তীতে রিভিশন দিতে ইজি হবে। তো ট্রায়োজের মধ্যে আছে গ্লিসারেল ডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তো আমরা এই দুটো স্ট্রাকচার কিন্তু পড়ছি, তোমাদের খেয়াল আছে কিনা এই দুটো স্ট্রাকচার আমরা দেখছি। তো গ্লিসারেল ডিহাইড হচ্ছে এলডোস, এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এটা হচ্ছে কিটোস, ঠিক আছে? এখানে 3 কার্বন কম্পাউন্ডের যেই কার্বোহাইড্রেট আছে আমরা এটা স্ট্রাকচার দেখছি শুরুতে। এখান থেকে তোমাদের মূলত যেটা জানতে হবে। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট, যেটা কি রিডিউসিং সুগার নাকি নন রিডিউসিং সুগার। তো তোমরা জানো যে ক্লাসিফিকেশনে আমরা অ্যাকর্ডিং টু রিডিউসিং ক্যাপাসিটি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু রিডিউসিং ক্যাপাসিটি আমরা এটাকে ক্লাসিফিকেশন করতে পারি। একটা রিডিউসিং সুগার আর এটা হচ্ছে নন রিডিউসিং। এইটা আমি একদম টোটাল কার্বোহাইড্রেট পড়ানো শেষ হইলে শর্টকাট কিভাবে মনে রাখতে পারো সেটা দেখাবো। তো এখন এই বিষয়ে আলোচনা করতেছি না। তো যাই হোক, তো এখন টেট্রোস। তো টেট্রোজের ক্ষেত্রে এটা হচ্ছে কার্বন থাকবে 4টা, তোমার নাম মনে রাখতে হবে। ইরাইথ্রোস এটা হচ্ছে অ্যালডোস, ইরাইথ্রুলোজ এটা হচ্ছে কিটোস, এবং প্ল্যান্টে এটা ইরাইথ্রোজ 4 ফসফেট হিসেবে থাকে এবং ক্যালভিন সাইকেলে এটা পার্টিসিপেট করে, ঠিক আছে? পেন্টোস মানে হচ্ছে এখানে 5টা কার্বন থাকবে। এখানে তোমার এক্সাম্পল লাগবে জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ এটা হচ্ছে অ্যালডোজ সুগার, রাইবোলোজ, জাইলোলোজ এটা হচ্ছে কিটোজ সুগার। তো মনে রাখতে হবে এটা। তো রাইবোজ সম্পর্কে তোমাদের কিছু তথ্য জানা লাগবে। এমিল ফিশার এটাকে ডিসকভার করছে। এটার মেল্টিং পয়েন্ট 95 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে আরএনএ এর একটা স্ট্রাকচারাল কম্পাউন্ড, ঠিক আছে? এবং তোমরা জানবা যে এটিপি, এনএডি প্লাস, এনএডিপি, এফিডি, কোএনজাইম এ এগুলোর সাথে রাইবোজ যুক্ত থাকে, ঠিক আছে? ডিঅক্সিরাইবোজ সম্পর্কে তোমরা জানবা যে এখানে 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না, নো অক্সিজেন। ওকে, ফাইন, মোটামুটি এটা জানলেই হবে। এবং এটা হচ্ছে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিডের যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, ফাইন। রাইবোলোজ সম্পর্কে তোমরা জানবা যে রাইবোলোজে কিটো গ্রুপ থাকে, মানে এটা হচ্ছে একটা কিটোজ। হ্যাঁ, এটা হচ্ছে কিটো পেন্টোজ বলা হয়। পেন্টোজ মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। কিটো পেন্টোজ মানে হচ্ছে যেই পেন্টোজে কিটোন ফাংশনাল গ্রুপ থাকে। যদি পেন্টোজের মধ্যে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকতো আমরা বলতাম অ্যালডোপেন্টোজ, ঠিক আছে? অ্যালডোপেন্টোজ, কিটোপেন্টোজ, এই নামগুলো এভাবে আসছে। তো রাইবোলোজ CO2 এটা ক্যারিয়ার হিসেবে, রিসিভার হিসেবে কাজ করে ইন ফটোসিনথেসিস, এবং রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি করে, ঠিক আছে? এটা হচ্ছে ফটোসিনথেসিস যে প্রসেস সেখানে। এই যে একটা ডিফারেন্স, তো এরকম যত ডিফারেন্সের চার্ট আছে সবগুলো চার্ট তোমাদের পড়তে হবে। এটা পড়বা যে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। এখান থেকে কি পড়বা অ্যাকচুয়ালি যে রাইবোজ এটা হচ্ছে আরএনএ এর কম্পোনেন্ট, এটা ডিএনএ এর কম্পোনেন্ট। এখানে HCl এর সাথে, কনসেন্ট্রেটেড HCl এর সাথে রিঅ্যাকশন করে ফারফিউরাল অ্যাসিড এটা হচ্ছে লিভোলিনিক অ্যাসিড তৈরি করে। এখানে 5টা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন কম আছে, 4টা অক্সিজেন। এখানে OH আছে কিন্তু এখানে OH নাই, শুধু H আছে, কারণ একটা O মানে কমে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নং কার্বনের কথা বলতেছি। এই জিনিসগুলো তোমরা দেখবা। হেক্সোস থেকে তোমরা কি পড়বা? হেক্সোস থেকে তোমরা জানো যে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এই সব হচ্ছে হেক্সোস, হ্যাঁ? তো এরা হচ্ছে অ্যালডোজ সুগার, মানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে এখানে। আর ফ্রুক্টোজ সেটা হচ্ছে কিটোজ সুগার। তো কিটোন গ্রুপ থাকবে এখানে। তো গ্লুকোজ সম্পর্কে তোমরা জানবা এটার আরেকটা নাম হচ্ছে ডেক্সট্রোজ, এবং এটা প্ল্যান্টের সলিউবল স্টেটে পাওয়া যায়। এটার ফর্মুলা তোমরা জানবা অবশ্যই। অ্যালডিহাইড যেহেতু অ্যালডোজ এর কি বলে ফাংশনাল গ্রুপ থাকবে অ্যালডিহাইড গ্রুপ, এবং এটা বিভিন্ন ফ্রুট, হ্যাঁ, রিপ ফ্রুট এন্ড হানি এখানে গ্লুকোজ থাকে, এবং 20 to 30% গ্লুকোজ থাকার কারণে গ্রেপ সুগার বলা হয়। তো এটা আমরা নেক্সট যে একটা চার্ট আছে চার্ট থেকে পড়বো, সমস্যা নাই। তো এটা
গ্রিন প্ল্যান্টস গ্লুকোজকে প্রডিউস করে, তোমরা এটা জানো। তো গ্লুকোজের ক্যারেক্টারিস্টিক্স, তো গ্লুকোজের ক্যারেক্টারিস্টিক্স অ্যাকচুয়ালি যে কার্বোহাইড্রেটের ক্যারেক্টারিস্টিক্স তোমরা পড়বা, দেখবা যে সুইট হয়, গ্র্যানুলার হয়, সলিবল হয় বা ইনসলিবল, এই জিনিসগুলো তোমরা ওখানে দেখবা। তো গ্লুকোজের যে ইউজ অফ গ্লুকোজ এইটা লাগবে তোমাদের, ঠিক আছে? তো এটা পড়ে নেবা কি ইউজ হয় গ্লুকোজের, কি ইউজ হয়। এবার গ্লুকোজের রিং স্ট্রাকচার, তো রিং স্ট্রাকচার থেকে তোমরা জানবা যে বিটা গ্লুকোজ ফর্ম সেলুলোজ, আলফা গ্লুকোজ ফর্ম স্টার্চ। অ্যান্ড সেলুলোজ এটা হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ সেল, আর স্টার্চ হচ্ছে রিজার্ভড ফুড ইন দি সেল, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্চ। আর গ্লুকোজ সম্পর্কে তোমরা জানবা যে প্ল্যান্টে সবসময় ডি গ্লুকোজ থাকে, ঠিক আছে? ডি গ্লুকোজ। ফ্রুক্টোজ সম্পর্কে তোমরা যেটা জানবা যেটা একটা কিটো হেক্সোস, মানে কিটোন ফাংশনাল গ্রুপ এখানে থাকবে। আচ্ছা, তো মোটামুটি এটা জানলেই হবে। এবং এটা বিট এবং সুগার কেন জুস, ঠিক আছে? বিট এবং আখের যে কাণ্ড, হ্যাঁ, তো সুগার কেন জুস এটাকে বলা হয় আর কি। এবং এটা ফ্রুট সুগার বলা হয় ফ্রুক্টোজকে। ফ্রুক্টোজ নামের সাথে মিল আছে, ফ্রুক্টোজ ফ্রুট সুগার, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে এই ডিফারেন্সের চার্ট থেকে তোমরা পড়বা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তো কি এখান থেকে পড়বা তোমরা, আমি তো দেখাই। যে প্রথমেই গ্লুকোজের মধ্যে আছে অ্যালডিহাইড গ্রুপ, আর ফ্রুক্টোজে আছে কিটোন গ্রুপ। গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার, ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার। গ্লুকোজ ইজ প্রডিউসড বাই ফটোসিনথেসিস, ফ্রুক্টোজ ইজ নট ডিরেক্টলি প্রডিউসড বাই ফটোসিনথেসিস। এই জিনিসগুলো তোমরা একটু পড়বা আর কি, হ্যাঁ। এবং তোমরা জানবা যে আরো কিছু হেক্সোজ আছে, যেমন ম্যানোজ, গ্যালাক্টোজ, তো এগুলো হেক্সোজ। তো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং ম্যানোজ, গ্যালাক্টোজ এদের যেহেতু ফর্মুলা সেম, এই জন্য এরা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার, এবং সবাই হচ্ছে এলডোস সুগার আর কি। এলডো পেন্টোজ বলা হয়, এলডো হেক্সোজ, অ্যাকচুয়ালি এলডো হেক্সোজ, বিকজ এখানে 6টা কার্বন আছে। এই যে সবগুলা সুগার, এই সুগারের মধ্যে তোমরা একটা কম্পারিজন, এটাকে বলা হয় রিলেটিভ সুইটনেস। সবচেয়ে বেশি সুইট কে? এটা হচ্ছে ম্যানোলেনিন, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুইট। এবং সবচেয়ে কম সুইট এখানে হচ্ছে 16 ল্যাকটোজ। ল্যাকটোজ থাকে আমাদের দুধে, মিল্কে থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো জানবা। অবশ্যই এটা তোমরা জানো আগে থেকে। হেপ্টোজ, হেপ্টোজ হচ্ছে 7 কার্বন বিশিষ্ট যেই কম্পাউন্ড। তো হেপ্টোজের তোমরা জাস্ট এক্সাম্পলটা পড়বা, যে সেডোহেপ্টুলোজ, এটা হচ্ছে অ্যালডোজ সুগার। এরপর থেকে ডাইস্যাকারাইড শুরু হয়েছে। তো মোটামুটি এটা হচ্ছে মনোস্যাকারাইড নিয়ে আলোচনা। তো একটু স্লো গেলাম, একটু মনোস্যাকারাইড একটু ধীরে ধীরে বুঝাইলাম, যাতে নেক্সট ক্লাসগুলো আমি ইজিলি আরামসে বুঝাইতে পারি। তো আশা করি যে তোমাদের জন্য বুঝতে একটু সোজা হবে। যদি তোমাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।